মেজর ডালিম নামে আমরা যাকে চিনি, লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আমি আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না। আমাদের এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছেন, ১৯৭৫ সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি, কারণ আপনার জীবনের সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ধন্যবাদ ইলিয়াস। আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, সাথে লাল সালাম জানাচ্ছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১ মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই প্রদর্শিত। ৭৫-এ তোমার কি বয়স ছিল আমি জানি না, তবে আমার জন্ম হয়নি স্যার। হ্যাঁ, তবে ৭৫-এ যে মুজিব ৭০-এর ইলেকশনের সময়, ৭২-এর আগে, মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চলতেছিল এক ভিন্ন প্রকৃতি। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু যখন পাকিস্তান আর্মি ২৫-২৬ রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাকথিত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন দলে, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি যান। ডাক্তার কামাল হোসেন সঙ্গে যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জান্তা। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থায়, সেই ডাকে দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে, সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলল। আমরা ওখানে বসে থাকুন না, যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দিই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন, তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোনো রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ইন্ডিয়া, এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না। তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি। তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আর একটা সমস্যা ছিল, অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তান, এবং বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার কথা। কিন্তু আমি ছিলাম তখন বেকালা। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন বসে লেফটেন্যান্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল, এবং রাসুল একজন, মানে নূর, রাসুল। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমরা তিনি ছিলাম স্পেশালাইজড অফিসার। স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ার্কারের উপর জ্ঞান থাকে, এবং যাদের ইন্টেলিজেন্স
অপারেশন কিভাবে বিশ্বজুড়ে চলে সেই সম্পর্কে জ্ঞানে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে। আমরা তখন তিনজনই সেই ধরনের অফিসার। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী, ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুবান সিং, ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ অ্যাফেয়ার, এনারা আমাদেরকে রিসিভ করে। তারপর অনেক আলাপ আলোচনা, কিছুদিন ট্রেনিং, ব্রিফিং, পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানী, কমান্ডার ইন চিফ মুফতি ফোর্স, জনাব তাজউদ্দিন, প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট, সাধ্যকর চুক্তি করার পর, আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক আহমদ, যিনি আমার বাবার ক্লাসমেট, তারা আসেন দিল্লিতে, এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে, আমাকে এবং মতিকে, অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার। মানে 11টা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা, তাদের ট্রেন করা, তাদেরকে ইন্ডাক্ট করা, অপারেশন করানো, সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর। আমরা এই 11টা সেক্টরকে ভাগ করে নিই। আর নূর বিন জুনিয়র মোস্ট, উসমানী সাহেব ওনাকে তার চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিনী, সেখানে তার সাথে রাখেন। এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নূর অনেকটা দৃঢ়তার সাথেই উসমানীর সাথে আলাপ করে সাউথ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অফিস গ্রহণ করে। সেও আঘাতপ্রাপ্ত, মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা অপারেশনে, এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। আর আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি। তার একটা নিদর্শন আমার দেখো, হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অধিক বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, রিক্রিয়েটেড, যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয়। বাট দেন আই কন্টিনিউ। তারপর সেনাবাহিনী গঠন করা, বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা, পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা, সিলেটে ওয়েপন অ্যান্ড ট্যাকটিক শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি। এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি, যে 5টা ব্রিগেডের দায়িত্ব দিয়েছিল বুঝি, এই ব্রিগেড 5টা এবং বিমান বাহিনী নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। যদিও তিনি সিনিয়র ছিলেন, তাকে তো বানায়নি, তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চাইছিল, কিন্তু পারেনি, আমাদের জন্যই পারেন। যাই হোক, ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি একাই আমার অন্যান্য সহযোগিতা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত। আমি প্রায় 25,000 প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে, মানে যুদ্ধ করেছে, তাদেরকে আমি আর্মিতে, এয়ারফোর্সে, মানে ডিফেন্স ফোর্সে, নেভি ইনক্লুডেড, নিয়োগ রিক্রুট করি। তারপর চাকরি করতে থাকি, চাকরি চলতে থাকে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট সিনপসিস। বলো এরপর কি, আর কি জানতে চাও? দুঃখিত না, এরপরে যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে। স্যার, এই আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সো ফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা 25,000। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে 1,70,000 মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিওস। এটা তো তোমার, the credit goes to you. Oh, credit goes to you, man. Goes to you. মানে যাকে হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি এই জন্য বললাম যে আপনার নিজের ঢোল, আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই, 50 বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই 75-এর পরে আরো 2-1 বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই, যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল, সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার 2024 আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয়
দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি, প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল 75-এর 15ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করবো, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর, যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, তবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির commanding chief হিসাবে in the surrender ceremony, but the instrument will be signed by the Mufti Fauj commander in chief who was General Usmani, Colonel Usmani। কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাদারে। আমাদেরকে কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, আমাদের তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ অ্যান আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশ চিত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো সে? তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বললো যে, ফোন করলো মুজিব, ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বললো, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সব আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, নয়াদিল্লি লন্ডন হয়ে। সেখানে কি হলো, যে 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই 7 দফা ভিত্তিতে। এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হোম প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোনো বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে, যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। কি কারণে? That means you have nothing in your hand.
তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা কি কি ছিল? ওই দফা যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি করতে পারবেন না স্যার, সেনাবাহিনীতে 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশে। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত, তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানাবো। তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার থেকে ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা লিখেছেন, আমি সেটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয়, এক ন্যায়কত্ব স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদেশ দাও, মাহমুদের হাত থেকে আদেশ দাও, আমরা শেষ মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিদ্রোহ। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালি আছে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকে কিছু লোক প্রাণ হারা। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল স্বতঃস্ফূর্তভাবে। ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম। স্বতঃস্ফূর্তভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাদশাহের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে
দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্তভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল কোন্ডিয়া রাষ্ট্রের 32 সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লব। এগুলো সব একই সূত্রে গাঁথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছে, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, চেষ্টা হবে না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মূল থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দ্বিতীয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল ইউএসএ নিউ ইয়র্ক থেকে। আজকে আমি অনেক খুশি, কারণ হচ্ছে ইলিয়াস হুসাইন এবং মেজর ডালিমের যে লাইভটি হয়েছে বাংলাদেশের ইতিহাসের সেরা লাইভ ছিল। কেন সেরা লাইভ ছিল? দেখেন, যদি সেরা লাইভ যদি না হতো, প্রায় ওখানে 10 লক্ষ লোকের মতো প্রায় ওয়াচ করছে, ভিউ হয়েছে প্রায় মানে অলমোস্ট মানে ওই দিনের মধ্যে 4 মিলিয়নের মতো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। তার মানে এটা আরো যাবে, বাংলাদেশের মানুষ আরো দেখবে। তো মজার বিষয় হচ্ছে ইতিহাসের সেরা লাইভ কেন বলা হয়েছে জানেন? কারণ যারা ইতিহাসকে বিক্রি করে আজকে 50 বছর এই বাংলাদেশকে ভাঙিয়ে খেয়ে নিজেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইভেন শুধু তাই নয়, যারা আওয়ামী লীগের সাওয়াল পাওয়াল আছে অর্থাৎ নেতা কর্মীরা আছে, সবাই কিন্তু এই ইতিহাস বিক্রি করে খেয়ে পেট চালিয়েছে। কিন্তু না, আমরা অনেক কিছু জানতাম না, কারণ আমাদের জন্মটা যুদ্ধের সময় হয়নি। 75-এ আমরা ছিলাম না, 75 আমরা দেখিনি। কিন্তু 75-এর মানুষগুলা, কিংবা একটা মানুষ যার নাম না বললেই নয়, সেটা হচ্ছে মেজর ডালিম, ইতিহাসের সাক্ষী হিসেবে ইলিয়াস হুসাইন বর্তমান সময় তাকে নিয়ে এসে পুরো বিশ্ব সহ বাংলাদেশকে চমক দিবে, এটা কেউ কখনোই কল্পনা করতে পারে নাই। আর 75-এ এই মেজর ডালিম সহ যারা বীর মুক্তিযোদ্ধা বলবো, বীর সন্তান বলবো, যারা ভেবেছিলেন দেশটাকে স্বাধীন করে দিচ্ছে, দেশের যে একটা গলার কাটা ছিল সেই কাটা পরিষ্কার করে ফেলছে, কিন্তু না, করতে পারেনি। 2টা বীজ থাকার কারণে সেই স্বাধীন আবার করেছে 2024-এ ছাত্র আন্দোলনের মাধ্যমে। কিন্তু এখানে 2টা জিনিস, মানে একটা জিনিস তফাৎ, সেখানে মেজর ডালিম একদম চিরতরের জন্য একটা কাটা ছিল, এই কাটাটাকে ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু 24-এর ছাত্র আন্দোলনে ওই কাটাটাকে ধ্বংস করতে পারে নাই। যার কারণে আমি মনে করি এখনো স্টিল আমাদের উপর, এই জাতির উপরে একটা কাল ছায়া আছে। আমি বুক ফেটে আমার কান্না আসতেছে। কেন জানেন? যে মানে এদের স্বাধীন হওয়ার পর 50 বছর আমরা শুধু বিক্রি হয়েছিলাম,
না হয় ইন্ডিয়ার কাছে, না হয় কোনো না কোনো দেশের কাছে, আর না হয় আওয়ামী লীগের কাছে। এই যারা সাওয়াল পাওয়ালেরা আমাদেরকে নিয়ে 50 বছর বিক্রি করে আমাদেরকে খেয়ে হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়েছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে তিনি পলায়ন হয়েছে। মেজর ডালিমের থেকে ইতিহাস শুনে সবকিছু আজকে আমরা ক্লিয়ার হয়েছি, যেটা সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ না দিলে, মানে আমি জানি না এই ধন্যবাদটা দিলে আসলে আমি মনে হয় না যে আসলে অল্প হয়ে যাবে, যে এমন এমন কিছু ভিডিও সাংবাদিক ইলিয়াস নিয়ে আসছে যেটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না আর কেউ আনবে, বা এরকম এই অনলাইন জগতে, ইউটিউব জগতে বিপ্লব আর একটা মানুষ থাকবে কিনা জানি না। আমি পিনাকিও ধন্যবাদ দিব, শুধু যে ইলিয়াস ভাইকে দিব যে তা না, তার পাশাপাশি আরো যারা আছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। কিন্তু আমাদের 100 পিনাকি, 100 ইলিয়াস দরকার। কেন দরকার জানেন? কারণ দেশ বাঁচাতে কেউ আসবে না, দেশ বিক্রি করার জন্য শত শত মানুষ এরকম আমাদের মতো সাধারণ মানুষ সেজে তারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। তো আপনারা দেখেছেন যে ইলিয়াস হোসেনের যারা যারা ভিডিওটি দেখেছেন, সেখানে দেখলাম 3 লক্ষ লোক বলতে গিয়ে 30 লক্ষ বলেছে। আর কথায় কথায় বলে খালেদা জিয়া 8 পাস, খালেদা জিয়া অশিক্ষিত, খালেদা জিয়া মূর্খ, তারেক জিয়া কোন রকমে মানে স্কুল ফাঁকি দিয়া, কলেজ ফাঁকি দিয়া পাস করছে। কিন্তু বঙ্গবন্ধুর কারণে আমরা কোথায় গিয়ে দাঁড়াইছি কেউ কি একবার সমালোচনা করছেন? যে তিনি 3 লক্ষ বলতে যা 30 লক্ষ বানায় ফেলছেন। মানে এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তো সংখ্যায় উনি আবার কম বলতে পারে না, বেশি বলছে, যার কারণে আমাদের ভালো করে বাস দিয়ে আসছে। এবং সেই বাস নিয়ে 50 বছর ধরে আমরা এটা শুনতে হইতেছে 30 লক্ষ লোক মানে জীবন দিয়ে হলাইছে। আর তখন 30 লক্ষ লোক মানে আছে কিনা বাংলাদেশে সেটাও তো সন্দেহের তালিকায় ছিল। হ্যাঁ, আমি একটা কথার কথা বলতেছি। কিন্তু আমাদের নেক্সট প্রজন্ম যারা আজকের এই প্রজন্মে যারা এই বাংলাদেশকে আলোকিত করতে গিয়ে কত শত শত জীবন, হাজার হাজার জীবন নষ্ট হয়েছে, এবার বুঝতে পারতেছেন? অথচ তারা হাজার হাজার প্রাণের বিনিময় তারা ব্যবসা করে গেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে, বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, বাংলাদেশকে বিক্রি করে দিয়ে তারা পলায়ন হয়েছে। তোদের বাপের মাথা যেগুলা শুনাইতে শুনাইতে আমাদেরকে কান ছালাবালা করছস। এখন যারা আওয়ামী লীগের অনুপ্রেরিত কিছু মানুষ আছে, আমারে ফেসবুকে লিখছে যে মোহাম্মদ হিমেল নামে আমার যে আইডি আছে সেইখানে লিখছে সে যে মেজর ডালিম, আমরা কেমনে বুঝবো? দেখেন, তারা এখনো ডিমোটিলাইজ, অর্থাৎ তারা এটাকে ডিস্ট্রয় করতে চাইতেছে। কিন্তু বাংলাদেশের মানুষ এত অশিক্ষিত না যে বুঝে না আপনাদের এই সমস্ত ফালতু কথা। আর যারা এই রাজনীতি কইরা যারা আমার দেশকে ধ্বংসকূপে নলে ফেলে ব্যবসা করে আমাদের জীবনটা, আমাদের ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে গেছে, তাদের সম্পর্কে কি বলা উচিত? আমার ভাষা নাই যে এত বড় মানে গেমবাজ ছিল শেখ মুজিব থেকে তার এই শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশে কিছুই নাই। এই দুই দলের কাছে আমাদের ভবিষ্যৎটা যে সামনে মানে আলোকিত হবে সামনে, সেটা আমরা কখনোই গ্যারান্টি দিতে পারি না। আওয়ামী লীগ যেভাবে অন্ধকারের মধ্যে আমাদেরকে ঠেলে দিয়ে গেছে, যেভাবে আমাদের ভবিষ্যৎ গুলাকে মানে আমি জানি না এই ভবিষ্যৎ কি কখনো আরো 50 বছর লাগবে কিনা দাঁড়াইতে, তা জানি না। কারণ হচ্ছে আমরা এমন একটি জাতি সবার কাছে জিম্মি করে থুয়ে গেছে আমাদের, যেখানে আমাদের দাঁড়ানোর মতো, মাথা উঁচু করে কথা বলার মতো সেই শক্তিটা তারা বন্ধ করে দিচ্ছে। আর এই ইতিহাস বিক্রি করে যারা আজকে বড় বড় কথা বলতেছেন, পরিষ্কার হয়ে গেছি, আর বক্তব্য দিয়েন না। যারা এই বঙ্গবন্ধু কইরা আমাদেরকে ডুবাইছেন, আজকে থেকে চুপ, কোনো ইতিহাস পড়ানো লাগবে না।
মেজর ডালিম বাংলার কৃতি সন্তান। মেজর ডালিম যারা বলে খুনি, উনি খুনি না, উনি দেশ বাঁচানোর একজন রক্ষক ছিল। রক্ষক ছিল বলেই আজকে আমরা যে ভবিষ্যতের যারা আজকে ইলিয়াস সহ যারা আছে তারা বেঁচে গিয়েছি। নাইলে আজকে ইলিয়াসের সৃষ্টি হইতো না, আজকে পিনাকির সৃষ্টি হইতো না। কারণ ওই ঘাতক বেঁচে থাকলে আমাদের মরণ হতো। ওই ঘাতক মারা যাওয়াতে আমরা কিছু কিছু মানুষ আজকে এই প্ল্যাটফর্মে আইসা দাঁড়ায়া 50 বছরের ইতিহাস তুলে ধরতে পারছে। ইলিয়াস ভাইকে ধন্যবাদ। আমি পা ধরে সালাম করবো, আমি পা ধরে সালাম করবো, আমি ইমেল পা ধরে সালাম করবো, পা ধরে সালাম করবো। আপনারা একটা জিনিস দেখেন, আমাদের এতগুলো মানুষের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এতগুলো মানুষের মানে রক্তের উপর দিয়ে তারা এই দেশটারে বিক্রি কইরা হাজার হাজার মানুষের রক্ত নিয়ে ব্যবসা কইরা তারা রাজনীতি করছে। অথচ দেখেন এই অনলাইন প্ল্যাটফর্মে এই যে যারা এত কথা বলতেছে শুধু বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় দাঁড়া করানোর জন্য তারা এই কাজগুলা করছে, এত কথা বলছে, এত ইয়া করছে। অথচ আপনি দেখেন যে এই ছোট্ট একটা দেশ দাঁড়াইতে কি এত সময় লাগে, যেখানে মালয়েশিয়ার মতো দেশ কোথায় গিয়ে দাঁড়াইছে, পার্শ্ববর্তী দেশগুলা দেখেন কোথায় গিয়ে দাঁড়াইছে, আর আমরা এখনো সংগ্রাম করতেছি। অথচ এরা আমাদেরকে মানে পুরা শেষ করে ফেলাইছে। 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, কত বড় নাটক সাজাইছে ক্ষমতায় আসার জন্য, কত মানুষের জীবন দিতে হয়েছে, কত মানুষের রক্তপাত করছে। শাপলা চত্বরের কথা বলেন, কতগুলো আলেম মারিয়া ফেলাইছে, কতগুলো আলেম মারিয়া ফেলছে। তারপর বিডিআর হত্যা দেখেন, যে তার ক্ষমতা বাঁচানোর টিকানোর জন্য কি করছে। সেই আওয়ামী লীগের যারা আজকে আওয়ামী লীগ করতেছে শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য ইন্ডিয়ার পক্ষ নিছে। এই কর্মীগুলো বিভিন্ন জায়গায় যায় ছড়ায় ছিটায় বিভিন্ন অশালীন বক্তব্য দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। যাই হোক, আপনারা সবাই ইলিয়াস হোসেনের লাইভটি দেখলে বুঝতে পারবেন যে এই অশিক্ষিত খুনি এই আমাদের দেশটারে পুরা বংশধরটা শেষ করে ফেলছে। আমার কিছু বলার নাই, আমি একটা কথাই বলবো, বারবার বলবো, হাজারবার বলবো, ইলিয়াস হোসেনকে অনেক ধন্যবাদ দিই। যেন 1000 নয় 1 কোটি ইলিয়াস যেন এই বাংলাদেশে যেন জন্ম নেয়, অন্তত পক্ষে এই সত্য কথা বলার জন্য। আর আল্লাহ ইলিয়াস হোসেনকে হাজার হাজার বছর হায়াত দান দরজ করুক। আল্লাহ যেন ইলিয়াস হোসেনের মতো আরো 100 ইলিয়াস হোসেন যেন এই দেশে জন্মগ্রহণ করে, এবং তারা যেন কখনো এই ইতিহাসকে যেন বিকৃতি না করে, যেন সঠিক ইতিহাসগুলো তুলে ধরে। দেশের স্বার্থে আমরা সবাই এক হব, আর দেশের যারা বিরোধিতা করবে আমি মনে করি তাদেরকে ছাড় দেওয়া উচিত না। ইভেন এইখানে এখনো যারা 5ই আগস্টের পরে বসে বসে আওয়ামী লীগের দালালি করতেছেন, এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কথা বলতেছেন, মনে রাখবেন কেউ কখনো ভুলবো না, কারো হাত গেছে 24-এ, কারো পা গেছে, কারো জীবন গেছে। আপনাদের মায়া হয় না এই জীবনগুলোর জন্য? কষ্ট হয় না? হ্যাঁ, যার জীবন গেছে সে বুঝে, যার ভাই মারা গেছে সে বুঝে, যার ছেলে গেছে সে বুঝে, যে শুধুমাত্র অতিষ্ঠ হইয়া রাস্তায় নাইমার এই জীবনগুলা গেছে। ভুলে যায় না এই 5ই আগস্টের কথা, ঠিক আছে? 5ই আগস্টের কথা ভুলে যায় না, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যায় না। আপনারা এত কিছু এক্সপ্লেন করবো না, জাস্ট মেজর ডালিমকে ধন্যবাদ দিব যে জাতির সামনে একটা ইতিহাস তৈরি করার জন্য, এবং এই ইতিহাস আমরা অনেক কিছু জানা ছিল না, আমরা জানতে পেরেছি। আর ইলিয়াস হোসেনকে আমরা চাই যে ওনার মতো মানুষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসাটা খুবই দরকার, পিনাকি গুরুত্বপূর্ণ জায়গাটা বসা দরকার। আমি এটাই বলবো আপনাদেরকে
যে মানুষ সত্যের কথা বলে সে মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, সত্যগুলো সামনে নিয়ে আসে। যারা এই মিথ্যা গত 50 বছর মিথ্যা সবকিছু ইতিহাস তৈরি করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আমাদেরকে ভুল পথে বা জেনারেশনকে ভুল পথে পরিচালিত করার জন্য চেষ্টা করতেছে বা করেছে, তাদেরকে কখনো ক্ষমা করব না। ক্ষমায় জাতি করবে না, ক্ষমায় জাতি আপনাদেরকে করবে না। আমি মন খুলে আল্লাহর কাছে দোয়া করি এই মানুষগুলো হাজার হাজার বছর বেঁচে থাকুক। বিনা কারণে সাইদিকে খুন করা হয়েছে, বিএনপির অনেক নেতাকর্মীকে অনেক ভাবে অনেক মানে জ্বলন্ত আগুনের মতো নেতাগুলোকে নিভিয়ে দেওয়া হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।